আয়নাঘরে নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ২২ অক্টোবর হাজিরের নির্দেশ। কোনো এক্সিট খুঁজছি না, দেশেই থাকবো বললেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। বক্তব্যের যথার্থতা নাহিদকেই প্রমাণ করতে হবে। সবাই গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন চায় বললেন আমির খসরু। কালক্ষেপণ না করে এখনই ইসিকে কাজ করার আহ্বান। এবং ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশের মৃত্যু, নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। টিএফআই সেল এবং আয়নাঘরে বন্দী রেখে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২২ অক্টোবর তাদের গ্রেফতার করে হাজিরের নির্দেশ দেয় আদালত। আদালতের প্রক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর পদে থাকা বিভিন্ন সামরিক কর্মকর্তাদের গ্রেফতারে কোনো আইনি বাধা নেই এবং এই অভিযোগ কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং কিছু ব্যক্তির বিরুদ্ধে যারা অপরাধ করেছিলেন। এ সময় গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান ভুক্তভোগীরা। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিরোধী পক্ষকে দমনের জন্য শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। ২০০৯ সাল থেকে শুরু হয় এই অপকর্ম। ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। বের হতে থাকে বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের অস্তিত্ব। মুখ খুলতে থাকেন গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজের স্বজনরা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনার তদন্ত করছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ মোট আসামি ৩০ জন। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, অন্তত ৬টি সংস্থা ৩ ধাপে বিগত ১৬ বছর ধরে ৭০০ গুমের ঘটনা ঘটায়। স্পষ্ট মেসেজ হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না। বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে এই জেনারেশন নতুনভাবে দেখতে চায়। আমরা কখনোই এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক, ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক, মানুষের হাত পা নাড়ি ভুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক, এইটা বাংলাদেশের কেউ আর চায় না। এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। আপনারা জানেন ৮ বছর প্রায় বন্দী ছিলাম। বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। আমি কেন যত রকমেরই যত জুলুম অন্যায় অবিচার হোক না কেন, আমি সব কিছুর বিচার চাই। সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছোপ মাত্র ছিল, আর কিছুই অবশিষ্ট ছিল না। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনো দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। গুম হয়তো আমরা হয়েছি, কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্য তাকেই প্রমাণ করতে হবে বললেন পরিবেশ, বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের ওয়াদা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলেও জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জনগণ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটা চায় এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয় সেজন্য সরকার
নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে। কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে, অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন এই বক্তব্য তাকেই প্রমাণ করতে হবে। আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো নানা কথা বলে যাচ্ছে, এটা তাদের অধিকার বলেও মন্তব্য করেন রেজওয়ানা হাসান। সংস্কারের ঐক্যমত এবং পদ্ধতির ঐক্যমতের দিকেই যাব, এবং এই যে এটা রাজনৈতিক আলোচনা, এখানে তো উত্তাপ থাকবে, তাপ থাকবে, এখানে একমত থাকবে, সবই থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনী ইস্যু সহ নানা বিষয়ে বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কি হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কাছাকাছি চলে আসায় 3 মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক পাঠাবে আগামী নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছে ইইউ প্রতিনিধি। অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়েও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেবে। এগুলো নিয়ে তো এখানে তো কোনো কূটনীতিকের সিদ্ধান্ত না, কোনো রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত জনগণের। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাস করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামের সবাই বাংলাদেশি, তাদেরকে নিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক। বুধবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ নানান পেশায় যুক্ত মানুষ মুক্ত আলোচনায় অংশ নেন। এখানে আমি মানি না বলেই আমি আন্দোলন করতে থাকবো, পোড়াতে থাকবো, তাকে আক্রমণ করতে থাকবো, এই ধরনের একটা ফেসিবাদের শেডো পার্বত্য চট্টগ্রামে চলবে, এটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। 1997 সালে যেই চুক্তি হয়েছে, এই দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে সেখানকার নিড চেঞ্জ হয়েছে, সেখানকার মানুষের ধারণা চেঞ্জ হয়েছে। এই শান্তি চুক্তিটার পুনর্বিবেচনা বা পুনর্মূল্যায়ন একান্তভাবে প্রয়োজন। দল, মত, বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হতে হবে, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের 1/10 রক্ষা করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মাওলানা ভাসানীর পর বাংলাদেশে যদি কোনো জাতীয় নেতা থাকেন তিনি একমাত্র তারেক রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের বিষয়ে আয়োজিত
কর্মশালা শেষে তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, তারেক রহমানের বক্তব্যের মাঝেই তার নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। তার প্রতিটি কথা এবং কর্মের মাধ্যমে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ নতুন করে আশা এবং অনুপ্রেরণা পাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল এবং জসিম মোল্লা সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাওলানা ভাসানীর পরে বাংলাদেশের জাতীয় নেতা আসে, তিনি হলো তারেক রহমান। সে ওনার বক্তব্যের মাধ্যমেই সেটা স্পষ্ট করে উঠেছে। উনি প্রতিটি বক্তব্য, প্রতিটি কথায় সুন্দরভাবে জবাব দিয়েছে। বিবিসি দুজন সাংবাদিক উনি মুখোমুখি করেছেন। সেই জন্য বলবো, আমাদের নেতাকে ধন্যবাদ জানাই, জনাব তারেক রহমানকে, ওনার এই বক্তব্যের জন্য সারা দেশব্যাপী তথা মুন্সিগঞ্জের সমস্ত নেতৃবৃন্দ ওনাকে ধন্যবাদ জানাই। আপনার এই বক্তব্য আমাদের আমরা যারা বিএনপি করি, আমরা যারা রাজনীতি করি, আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলার রাজেন্দ্রপুর বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না সহ আরো অনেকে। খুলনার দিঘলিয়া উপজেলার যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল নেতা গাজী মোহাম্মদ রেজাউল ইসলাম বাবুর নেতৃত্বে মিছিল হয়েছে। উপজেলার চন্দনীমহল খেয়াঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহি স্পিকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু। নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শহরের পথসভা করা হয়েছে। এ সময় রাজনীতিবিদ জহির আহমেদ সোহেল বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের সব সময় কাজ করে যাচ্ছে নেতাকর্মীরা। অনেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ গড়ে তোলে। খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে গণমিছিল হয়েছে। শিরোমণিতে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হাফেজ আমিনুল ইসলাম, গাজী মোর্শেদ মামুন, হাফেজ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, আল ইমরান সহ অনেকেই। খুলনায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা এবং সচেতনতামূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খুলনা সার্কেলের নিজস্ব কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ এর খুলনা বিভাগের পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন বিআরটিএ এর খুলনা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, খুলনা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডাক্তার অনিন্দ কুমার সাহা সহ অনেকেই। রংপুরের সদর উপজেলার 1 নম্বর মোমিনপুর ইউনিয়নের JFB2 ভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে 10 থেকে 15 জন ডাকাত পাহারাদার এবং ভাটার ম্যানেজারের হাত পা বেঁধে 5টি পাওয়ার মোটর, ঝালাই মেশিন, ট্রান্সফরমার, চার্জার, ভ্যান, জেনারেটর এবং নগদ টাকা সহ প্রায় 5 লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে ভাটার মালিক সাজেদা ইয়াসমিন সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। হবিগঞ্জের বাহুবলের টমটম চালক কাশেম হত্যা মামলার আসামি স্ত্রীর দায়ের করা
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। উপজেলার মিরপুর নতুন চৌমুহনীতে প্রায় আধা ঘন্টা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে একই এলাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়। 5 গ্রামের মুরব্বী মোহাম্মদ ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ কাজলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার। শক্তি এবং স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জনসভা এবং র্যালি হয়েছে। সদর উপজেলার জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ বাদল জাকির। কাজের জাকের পার্টির সড়ক পরিবহন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা সাধারণ সম্পাদক কামাল হোসেন সোয়াল, যুব ফ্রন্টের সভাপতি দেলোয়ার হোসেন সর্দার এবং 1 আসনের মনোনয়ন প্রত্যাশী মৎস্যজীবী ফ্রন্টের জেলা সভাপতি আজিজুল ইসলাম শিকদার সহ অনেকে। নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে এবং দলিল লেখকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে ঢাকার আশুলিয়া সাব রেজিস্ট্রারের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক সমিতি। আশুলিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আশুলিয়া দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বলেন, আশুলিয়া সাব রেজিস্ট্রার খায়রুল বাশার তুষার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে দলিল রেজিস্ট্রি করতে নানা অনিয়ম করে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর কাছে ঘুষ দাবি করলে তাকে অফিস থেকে বের করে দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া দলিল লেখক সমিতির সদস্য শওকত হোসেন, রেজাউল করিম, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। দলিল লেখকগণ উক্ত মিথ্যা মামলার তীব্র দুর্নীতিবাজ ঘুষখোর খায়রুল বাশার ভুইয়ার ঢাকার খিলগাঁও এলাকার নন্দীপাড়া এলাকায় বসত বাড়ি দখল করার অভিযোগ করে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীরা জানান, তাদের বসত ভিটা সহ জমি এলাকার ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে আসছে। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিভিন্ন সময় ভূমিদস্যুরা তাদেরকে হত্যা এবং মামলার ভয় দেখিয়ে আসছে। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম নাজিমুদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঘাট ফরহাদ বেগ আতর মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং মহানগর বিএনপির নেতা আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার সহ আরো অনেকে। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরো একবার। আয়নাঘরে নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 22 অক্টোবর হাজিরের নির্দেশ। কোনো এক্সিট খুঁজছি না, দেশেই থাকবো বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বক্তব্যের যথার্থতা নাহিদকেই প্রমাণ করতে হবে। সবাই গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন চায় বললেন আমির খসরু। কালক্ষেপণ না করে এখনই ইসিকে কাজ করার আহ্বান। এবং ওমানে সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশের মৃত্যু, নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।